ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের 3 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একের আয়তে বলেছে তরলের ঘনত্ব বেশি হলে প্লবতা বেশি হবে। 2 মানবদেহে যে মৌলটির ভাগ সর্বাধিক তা হলো কার্বন। 3 বাইকার্বনেট মূলকের সংকেত হচ্ছে HCO3-। 4 বলেছে কোনটি আম্লিক অক্সাইড উৎপন্ন করে কার্বন। 5 এসআইতে অভিকর্ষজ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 6তে বলেছে টেবিলের উপর একটা বই স্থির অবস্থায় আছে। বইটি স্থির থাকার কারণ বইটির ওজন ও টেবিলের লম্ব প্রতিক্রিয়া পরস্পর সমমানের ও পরস্পর বিপরীতমুখী। 2 এতে আছে একটি কালচে রঙের কঠিন পদার্থ লঘু সালফিউরিকের সঙ্গে বিক্রিয়ায় পচা ডিমের গন্ধযুক্ত গ্যাস নির্গত হয়। একে শনাক্ত করো। এটা আছে তোমাদের বইয়ের 62 পাতায়। এই যে দুটো টেস্ট টিউবের একটায় কার্বনের গুঁড়ো অন্যটায় ফেরাস সালফাইডের গুঁড়ো আছে, দুটোই কঠিন রঙের কালো। রাসায়নিক পরীক্ষায় তুমি কিভাবে বুঝবে কোন টেস্ট টিউবে কী আছে? লঘু সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে ফেরাস সালফাইড পচা ডিমের মতো গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন করে, কারণ লঘু সালফিউরিক অ্যাসিডের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, তাই অ্যাসিড দিলে যে কালো গুঁড়োটা থেকে পচা ডিমের গন্ধযুক্ত হাইড্রোজেন সালফাইড গ্যাস বেরোবে সেইটাই ফেরাস সালফাইড, অন্য গুঁড়োটা এমন কিছু হবে না, সেটা কার্বন। তার মানে এটা হচ্ছে ফেরাস সালফাইড। 2 বলেছে মহাকর্ষের সূত্রের গাণিতিক রূপটি লেখো। এই যে বিজ্ঞানী আইজ্যাক নিউটন মহাকর্ষ বলের মান কত হবে গাণিতিক সম্পর্ক দিয়ে প্রকাশ করেছেন। F = G × m1 × m2/d²। এখানে F হচ্ছে মহাকর্ষ বল, m1 আর m2 বস্তু কণা দুটির ভর, d হচ্ছে বস্তু কণা দুটির মধ্যে সরলরেখা বরাবর দূরত্ব, আর g কে বলা হয় সার্বজনীন ধ্রুবক। সরলরেখা যেহেতু সবসময় দুটি বিন্দুর মধ্যে হয়, তাই নিউটনের মহাকর্ষ সূত্রে দুটি বিন্দু আকৃতির বস্তুর মধ্যে আকর্ষণের কথা বলা হয়েছে। আর জিকে সর্বজনীন ধ্রুবক বলা হয় কারণ জি এর মানে এই বিশ্বব্রহ্মাণ্ডের সব জায়গায় একই থাকে, বস্তু কণা দুটির মাঝখানে কী আছে তার উপরে নির্ভর করে না। এটা 1 নম্বরে শুধু এইটুখানি লিখে, আর F = মহাকর্ষ বল, m1 m2 বস্তু কণা দুটির ভর, আর d হচ্ছে বস্তু কণা দুটির মধ্যে সরলরেখা বরাবর দূরত্ব, আর g হচ্ছে সর্বজনীন মহাকর্ষ ধ্রুবক লিখে দিলে হবে। অথবাতে বলেছে দুইটি বেলুন পরস্পরকে ঘষলে দুটি বেলুনে কী জাতীয় তড়িতের সৃষ্টি হয়? স্থির তড়িতের সৃষ্টি হয়। 3 দিয়েছে বল পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে স্প্রিং তুলা। 4 বলেছে একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম লেখো। এটা আছে তোমাদের বইয়ের 69 পেজে। বলেছে তড়িৎ ধনাত্মক অধাতু। এই যে পটাশিয়াম, সোডিয়াম, ক্যালসিয়াম হলো তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু এগুলো, আর এটা বলেছে অধাতু। একটি তড়িৎ ধনাত্মক অধাতুর নাম তোমরা দেবে হ্যালোজেন। অথবা বলেছে ফেরিক সালফেটের সংকেত Fe2SO4(3). 3 আয়তে 3 আছে শূন্যস্থান পূরণ। আয়তে স্টিলের বাটি জলে ভেসে থাকে প্লবতার জন্য। 2 সময় বাড়লে পতনশীল বস্তুর বেগ বাড়ে। 3 গ্যাসীয় পদার্থের অণুগুলির মধ্যে আকর্ষণ বল সবচেয়ে কম। 4 আয়তে আছে একটি গামলায় 5 কেজি জল আছে, মেঝের ক্ষেত্রফল 7 মিটার স্কোয়ার হলে গামলার মেঝেতে জলের চাপ কত? তাহলে চাপ সমান হচ্ছে বল বাই ক্ষেত্রফল। এবার 1 কেজি ভরের বস্তু যে বল প্রয়োগ করে তা 9.8 নিউটন। তাহলে 5 কেজি ভরের বস্তু যে বল প্রয়োগ করবে তা হবে 5 × 9.8 মানে 49 নিউটন। ক্ষেত্রফল হচ্ছে 7 মিটার স্কোয়ার, তাহলে চাপ হবে 49/7 মানে 7 নিউটন পার মিটার স্কোয়ার। 2 এতে বলেছে একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 17, ভর সংখ্যা 35, মৌলটির কেন্দ্রকের গঠন কী হবে? মৌলটির সংকেত লেখো। আচ্ছা, কোনো মৌলের কেন্দ্রে থাকে পরমাণু, এই প্রোটন আর নিউট্রন থাকে কোনো পরমাণুর কেন্দ্রে, তাহলে পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে প্রোটন সংখ্যা, তাহলে পরমাণুর কেন্দ্রে নিউট্রন সংখ্যা হবে ভর সংখ্যা বিয়োগ প্রোটন সংখ্যা, 35 বিয়োগ 17 সমান হবে 18। তাহলে পরমাণুর কেন্দ্রে 18টা নিউট্রন আর 17টা প্রোটন থাকবে, আর মৌলটির সংকেত হবে 35 আর এখানে 17। বিতে দিয়েছে ইক এবং আশ আয়ন বলতে কি বোঝায়? লিখবে ধাতুর কম চার্জের আয়নের নামে আশ আর বেশি চার্জের আয়নের নামে ইক যোগ করা হয়।
যেমন হচ্ছে ফেরাস ক্লোরাইড Fe2+, আর এটা হচ্ছে ফেরিক ক্লোরাইড Fe3+। অথবাতে বলেছে একটি উত্তপ্ত ম্যাগনেসিয়াম ফিতে অক্সিজেনে প্রবেশ করালে কি ঘটে তার রাসায়নিক সমীকরণ সহ লেখো। লিখবে ম্যাগনেসিয়াম ফিতে অক্সিজেনের দহনের ফলে কঠিন ম্যাগনেসিয়াম অক্সাইড MgO উৎপন্ন করে। এই যে Mg+O2 2M, এবার এটা ব্যালেন্স করেছে MgO, তাহলে এই লাইনটা লিখে দেবে, কঠিন ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করে। তিনেতে বলেছে একটি মৌলের পরমাণু আয়নে পরিণত হলে তার পরমাণু ক্রমাঙ্কের পরিবর্তন হয় না কেন। লিখবে যে কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক হলো মৌলটিতে উপস্থিত প্রোটন সংখ্যা। যদি কোনো মৌল থেকে এক বা একাধিক ইলেকট্রন নির্গত হয় তবে সেটি ক্যাটায়নে, আর যদি এক বা একাধিক ইলেকট্রন গৃহীত হয় তবে সেটি অ্যানায়নে পরিণত হয়। অর্থাৎ পরমাণু ক্রমাঙ্কের কোনো পরিবর্তন হয় না, শুধুমাত্র ইলেকট্রন সংখ্যার পরিবর্তন হয়। অথবাতে বলেছে পদার্থের অবস্থার পরিবর্তনে তাপমাত্রার পরিবর্তন হয় না কেন। লিখবে কোনো বস্তুতে তাপ প্রয়োগ করলে তার উষ্ণতা বাড়ে, কিন্তু তাপ প্রয়োগের ফলেও যদি উষ্ণতা না বাড়ে তবে বুঝতে হবে প্রযুক্ত তাপ অন্য কাজে ব্যয়িত হচ্ছে। কঠিন থেকে তরল বা তরল থেকে গ্যাসীয় অবস্থার পরিবর্তনের সময় যে লীন তাপ প্রদান করা হয় তা আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কার্য করতে ব্যয় হয়, অর্থাৎ অণুগুলির স্থিতিশক্তি বৃদ্ধি পায়। এক্ষেত্রে অণুগুলির গতিশক্তির কোনো বৃদ্ধি হয় না, তাই অবস্থার পরিবর্তনের সময় উষ্ণতার কোনো পরিবর্তন হয় না। 4এতে দিয়েছে নিউটনের গতিসূত্র অনুযায়ী বল 3 গুণ করলে ত্বরণের কিরূপ পরিবর্তন হবে। এই উত্তরটা লিখবে নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুযায়ী বল সমান ভর ইন্টু ত্বরণ। ভর স্থির থাকলে বল ত্বরণের সাথে সমানুপাতে থাকে, অর্থাৎ বলের মান পরিবর্তিত হলে বস্তুর ত্বরণের পরিবর্তন হবে। সুতরাং বল 3 গুণ করলে ত্বরণের মান 3 গুণ পরিবর্তিত হবে। এবারে লাইফ সায়েন্সে আসি। 1-এর আইতে বলেছে চোখের রেটিনায় অবস্থিত প্রদত্ত কোনটি মৃদু আলো দর্শনে সাহায্য করে রড কোষ। 2-এ দিয়েছে যেটি থেকে এন্ডোপ্লাজমিক জালিকা তৈরি হয় নিউক্লিয়াস। 3 উদ্ভিদের পাতায় থাকা সবুজ রঞ্জক আর খাদ্য সঞ্চয়ে সাহায্যকারী প্লাস্টিড যথাক্রমে ক্লোরোপ্লাস্টিড আর লিউকোপ্লাস্টিড। 2-এ আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। আর কাজের বিশেষত্ব অনুসারে উদ্ভিদ কলার প্রকারভেদ হচ্ছে ভাজক কলা আর স্থায়ী কলা। 2 গভীর সমুদ্রে বসবাসকারী প্রাণীদেহে কোষে ড্যাশ ও ড্যাশের মাত্রা অনেক বেশি থাকে। এটা আছে বইয়ের 182 পাতায়। বলেছে গভীর সমুদ্রে বসবাসকারী এই যে মাইটোকন্ড্রিয়া এবং ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। যে সমুদ্রের গভীরে উচ্চচাপযুক্ত পরিবেশে যে সকল প্রাণী বসবাস করে তাদের কোষে মাইটোকন্ড্রিয়ার সংখ্যা বেশি থাকে, আর অন্তঃকঙ্কালের কোষে ক্যালসিয়ামের মাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। তাহলে এটা হবে মাইটোকন্ড্রিয়া এবং ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি থাকে। 3-এর আয়তে আছে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল কাকে বলে। এইখান থেকে লিখবে যে উদ্ভিদ কোষে গহ্বরের বাইরে কোনো পর্দা থাকে না। গহ্বরের আকার ক্রমশ যখন বাড়তে থাকে তখন নিউক্লিয়াস সহ সাইটোপ্লাজম কোষ প্রাচীরের ভেতরের দিকে কোষের পরিধির দিকে সরে যায়। গহ্বরকে বেষ্টন করে সাইটোপ্লাজমের এইরকম বিন্যাসকে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে। 2-এতে দিয়েছে স্নায়ুকলার 2টি কাজ লেখো। এই যে স্নায়ুকলা কাজ হচ্ছে, 1 হলো পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে এবং তা মস্তিষ্কে বয়ে নিয়ে যেতে সাহায্য করে। মস্তিষ্ক থেকে সারা নির্দিষ্ট অঙ্গে বা গ্রন্থিতে পৌঁছে দেয়। 2 হচ্ছে জীবদেহের বাইরের ও ভেতরের পরিবেশের মধ্যে সমন্বয় সাধন করে। 3-এতে দিয়েছে পর্দাবিহীন 2টি কোষাঙ্গাণুর নাম রাইবোজোম আর সেন্ট্রোজোম। 4-এতে বলেছে ক্যাকটাস উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য লেখো। এটা আছে 181 পাতায়। এই যে খুব শুকনো আর গরম পরিবেশে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ জন্মায়। এদের বৈশিষ্ট্য হচ্ছে এদের কাণ্ডের কোষে জল সঞ্চয়কারী উপাদান
মিউসিলেজের আধিক্য চোখে পড়ে। তাহলে জল সঞ্চয়কারী উপাদান মিউসিলেজের আধিক্য চোখে পড়ে, এটা একটা। আর একটা হচ্ছে কোষের বাইরে মোম জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায়, যা বাষ্পমোচনের হার কমায়। 4 দিয়েছে পেশিকোষের শ্বাসরঞ্জকের নাম কি? পেশিকোষের শ্বাসরঞ্জকের নাম এই যে পেশিকোষে এই যে মায়োগ্লোবিন, অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক। তাহলে পেশিকোষে থাকে মাইটোকন্ড্রিয়া, আর মায়োগ্লোবিনের সংখ্যা ও পরিমাণ স্বাভাবিকের থেকে অনেক বেড়ে যায়। তাহলে অক্সিজেন সরবরাহকারী পেশিকোষে থাকা অক্সিজেন সরবরাহকারী শ্বাসরঞ্জক হচ্ছে মায়োগ্লোবিন। তাহলে আরেকবার বলে দিই, পেশিকোষের শ্বাসরঞ্জক কণিকার নাম মায়োগ্লোবিন। তারপরে আছে সেন্ট্রোজোমের একটি কাজ লেখো। সেন্ট্রোজোম হচ্ছে এটা প্রাণীকোষের বিভাজনে এই অঙ্গাণু অংশগ্রহণ করে। তাহলে সেন্ট্রোজোম প্রাণীকোষ বিভাজনে অঙ্গাণু অংশগ্রহণ করে। আর একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসে ক্রোমোজোমের সংখ্যা 46। এটা আছে 174 পাতায়। একজন স্বাভাবিক মানুষের দেহকোষে নিউক্লিয়াসের ক্রোমোজোম সংখ্যা হলো 46।